রেকর্ডিং শুরু করেছি পেন ড্রাইভ ম্যান্ডেটরি প্রতিদিন ক্লাসের জন্য। ঠিক আছে, রাবার আর শাহরিয়ার। এই ফাইলটা আমি দিয়েছি প্রফেশনাল এসইও ট্রেনিং, একটা পিডিএফ ফাইল। হ্যাঁ, স্লাইডসগুলো আপাতত জাস্ট একটু চোখ বোলান, আমি এটা আলোচনা শুরু করব। স্লাইডে জাস্ট জিস্ট দেওয়া আছে, আমি ডেসক্রাইব করব সব কিছু, এবং জাস্ট এটা আমাদের গাইডলাইন হিসেবে কাজ করবে। এটা পেয়েছেন না দুজনই? এটা স্টাডি শুরু করেন। একজন আছেন একটু দূরে আছেন আর কি, আসতে হয়তো 15 মিনিট মতো লাগতে পারে, তো সেক্ষেত্রে 15 মিনিট আমরা পাচ্ছি পড়াশোনা করার জন্য, দেন আমরা আলোচনা শুরু করব। আচ্ছা, আমরা আলোচনা শুরু করছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। আমাদের আউটসোর্সিং ট্রেনিং বাংলাদেশ এই কোর্সটার ফার্স্ট যে টপিকটা নিয়ে আজকে আলোচনা শুরু করছি এটা হচ্ছে এসইও। ওকে, সো তারা ট্রেনিংয়ের এটা 12তম ব্যাচ। আমরা স্টার্ট করছি আপনাদের তিনজনকে নিয়ে। ফার্স্টেই যে বিষয়টা অ্যানাউন্স করছি, আমাদের শিডিউলটা যেটা রেগুলার শিডিউল ছিল শুক্র এবং মঙ্গল, শুক্রবার 3টা থেকে 6টা, মঙ্গলবার 6টা থেকে 9টা। বাট আগামী মঙ্গলবার ক্লাসটা অফ থাকবে, পরের শুক্রবার থেকে যথারীতি নর্মাল শিডিউলে ক্লাস চলবে। ঠিক আছে, আগামী মঙ্গলবার অফ হওয়াতে পরবর্তী ক্লাসটা আগামী শুক্রবার 3টার সময়। আজকে ক্লাস নম্বর 1 সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে। প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে যেভাবে বলেছিলাম যে এসইওর উপরে আমরা 10 থেকে 12টা ক্লাস করব। এটা নির্ভর করবে টপিক কিভাবে শেখাতে পারছি তার উপরে, বা আপনারা কিভাবে রিসিভ করতে পারছেন। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা ধীরে ধীরে বিষয়গুলোকে জানার চেষ্টা করব, কারণ তিনজনের কাছে এই বিষয়টা একেবারেই নতুন, রাইট? ক্ষেত্রটা আগে বলার চেষ্টা করব, তারপর বিষয়টার ভেতরে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করব। আমি কয়েকটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটারই একটা ডেসক্রিপশন নিয়ে আসার চেষ্টা করছি। দ্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা কি? আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখছেন, বাট এটা কি কেউ যদি আপনার কাছ থেকে জানতে চায়, আপনি যেন সদুত্তর দিতে পারেন, রাইট? তার আগে আমাদের জানতে হবে সার্চ ইঞ্জিন কি, রাইট? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানার আগে আমাকে জানতে হবে সার্চ ইঞ্জিন বিষয়টা কি এবং কি কি সার্চ ইঞ্জিন চলে আছে। ওকে, তো সার্চ ইঞ্জিন বলতে আমরা সকলেই বুঝে থাকি একটা নাম গুগল, রাইট? বাট এছাড়াও জানা অজানারও অনেক সার্চ ইঞ্জিন আছে। বাংলাদেশেই 2টা সার্চ ইঞ্জিন আছে, এটা আমরা হয়তো নাম শুনেছি, তাই না? পিপিলিকা আর চরকি। আচ্ছা, সো এই 2টা সার্চ ইঞ্জিন আমাদের দেশেই তৈরি করা। ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে গুগল, যেখানে সবচেয়ে বেশি সার্চ হয়ে থাকে। সবচেয়ে বেশি ইউজার, আজকের দিনের একটা রিপোর্ট হয়েছে 100 কোটি লগ ইন হয়েছে আজকে ফেসবুকে। একদিনে এত বেশি লগ ইন আর কখনোই হয় নাই, যেখানে তার অ্যাকাউন্টের সংখ্যা 150 কোটি, বাট প্রতিদিনে তার রেকর্ড, লগ ইনের রেকর্ড কখনোই 100 কোটি ছড়ায় নাই। বাট সে 100 কোটি কেউ পেছনে ফেলে সবার সামনে আছে কি? এই গুগল। যদি বলা হয় সাইট হিসেবে কোন সাইটটা সবচেয়ে বেশি জনপ্রিয়,
জনপ্রিয়তার মাপকাঠিটা মাপা হয় কতজন ভিজিটর ওই সাইটটাতে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? কতজন ভিজিটর ওই সাইটটাতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সার্চ ইঞ্জিন গুগল ফেসবুকের চাইতে এগিয়ে আছে, রাইট? আমি যদি বলি যে কতজন ভিজিটর ওই সাইটটাতে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে আজকে গিয়েছে 100 কোটি ভিজিটর, বাট স্টিল সার্চ ইঞ্জিন গুগলটা সাইট র্যাঙ্কিংয়ে সবার ওপরে। তার মানে প্রতিদিন এখানে 100 কোটির ওপরে সার্চ হয়, সেটা আমরা কিন্তু বলতেই পারি। আমরা একটা সাইট থেকে দেখে নিতে পারি যে কিভাবে সারা বিশ্বের সাইটগুলোর টপ লিস্ট দেখা যায়, যে কোন সাইটটা সবার ওপরে, বাংলাদেশে কোন সাইটটা সবার ওপরে, বা বাংলাদেশি সাইটগুলোর অবস্থা কি বা কোথায়। একটা সাইট আছে alexa.com, এখান থেকে দেখা যায় যে কোন সাইটটা কত বেশি ভিজিটর আসে বা কত বেশি ভিজিটর এসেছে তার উপর বেস করে অ্যালেক্সা নিজেই একটা টপ লিস্ট প্রোভাইড করে আমাদের। এই যে ব্রাউজ টপ সাইট আমাকে বলা হচ্ছে, সো আমি যদি এই টপ সাইটটাতে ক্লিক করি, ফার্স্টেই যে সাইটটা আমার বলছে দ্য টপ 500 সাইটস অন দ্য ওয়েবে যে 500 মানে টপ 500 সাইটের লিস্ট সে দিয়েছে। বিলিয়নস অফ সাইটস আছে, 10 বিলিয়ন ডোমেন ক্রিয়েট হয়েছে এখন পর্যন্ত, 3 বিলিয়ন ওয়েবসাইট আছে এখন পর্যন্ত। সো ধারণা করা যাচ্ছে যে কতগুলো ওয়েবসাইট এখন পর্যন্ত ক্রিয়েট হয়েছে। সো এর মধ্যে সবার উপরে আছে কি সার্চ ইঞ্জিন গুগল। সো আমি যদি আজকের দিনের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলি, সে কিন্তু রেগুলার আপডেট করে। সো রেগুলার আপডেট বলতে লেটেস্ট আপডেট নিয়ে আপস অ্যান্ড ডাউন হয়। সো কখনোই ফেসবুক গুগলকে ছাড়িয়ে যেতে পারে নাই। সো ফেসবুকে যদি 100 কোটি ভিজিটর আসে এবং তারা যদি ফেসবুকের লগ ইন পেজ থেকে ফেসবুকের হোম পেজে যায়, 100 কোটি লগ ইন হলে 200 কোটি পেজ ভিউ হয়েছে। সার্চ ইঞ্জিন গুগল স্টিল ওপরে আছে, সেক্ষেত্রে আমি বলতে পারি এখানে প্রতিদিন 200 কোটির ওপরে সার্চ হয়, বলতেই পারি, রাইট? সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে গুগলের পরে যে অন্যতম আছে সার্চ ইঞ্জিন, সেটাকে বলা হচ্ছে বাইদু। ওকে, এটা একটা চাইনিজ সার্চ ইঞ্জিন, চাইনিজ ল্যাঙ্গুয়েজের সার্চ ইঞ্জিন। আপনি 4 নম্বরে তার নামটা দেখতে পাচ্ছেন, রাইট? এটাও একটা সার্চ ইঞ্জিন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা যে টপ 5 সাইটের মধ্যে 3টাই সার্চ ইঞ্জিন, আর এর মধ্যে দুটার একটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আর ইউটিউবটা হচ্ছে ভিডিও শেয়ারিং বা ডাটা শেয়ারিং ওয়েবসাইট। তো সার্চ ইঞ্জিন গুগল, সার্চ ইঞ্জিন বাইদু, সার্চ ইঞ্জিন ইয়াহু, এছাড়াও আছে সার্চ ইঞ্জিন বিং, রাইট? এএসকে, এক্সজেপস, এলও, এগুলো আমি বলছি কিছু কিছু সার্চ ইঞ্জিনের নাম, যেগুলো হয়তো অনেক কম সার্চ হচ্ছে বা অনেক কম ভিজিটর সেখানে আসে, বাট তার সংখ্যাও কিন্তু একেবারে কম না। আমি যদি বলি যে টোটাল সার্চের 1% সার্চ ওই সাইট দিয়ে হচ্ছে প্রতিদিন, তাহলেও যদি আমরা একটু অ্যাজিউম করি বিষয়টা, তাহলে কিন্তু বিষয়টা অনেকটা ক্লিয়ার করা সম্ভব। যে লাইক সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে এখান থেকে যদি আমি দেখি, যদিও এই স্ট্যাটিস্টিক্সটা অনেকটাই চেঞ্জ এসেছে, যদি বলা হচ্ছে যে গুগল থেকে সার্চ হয় 46%, ইয়াহু থেকে সার্চ হয় 23%, MSN নামে একটা সার্চ ইঞ্জিন আছে, এটা অ্যাকচুয়ালি বিং, MSN এর বিং, সেখান থেকে সার্চ হয় 11.4%। এখানে এলও আছে 6.9, মাইওয়ে আছে 2.5, এসকে 2.3, এথারনি লিঙ্ক, ডকপাইল। সো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন, নেটস্কেপ, আইওন, আদার্স আছে 4.3%। সো একটু যদি খেয়াল করেন যে এলওকে বলা হচ্ছে 6.9%। অ্যাকচুয়ালি এখনকার দিনে যদি স্ট্যাটিস্টিক্স আমি জানতে চাই, এটা বেশ পুরনো স্ট্যাটিস্টিক্স, যেটা আমি আপনাকে দেখিয়েছি। আমি গুগল থেকে সার্চ দিচ্ছি, সার্চ ইঞ্জিন, আমি ইমেজ সার্চ দিচ্ছি,
ইমেজ সার্চ দিব না, আমি রিয়েল সার্চেই যাচ্ছি। সার্চ ইঞ্জিন, statistics, use statistics, তিনি কিন্তু কিছু ইমেজ রিপোর্ট করেছে, খেয়াল করেছেন? ইউজ স্ট্যাটিস্টিক্সটা সে আমাকে দিচ্ছে। এই ইমেজটাকে যদি আমরা দেখি, এখন রাইট নাও ফেব্রুয়ারি 2013, ওইটা কিন্তু আরো পুরনো ইমেজ ছিল। গুগলকে বলা হচ্ছে দিস 67.5, বিংকে দেওয়া হয়েছে 16.7, ইয়াহু আছে 11.6, এসকে আছে 2.6, এলও আছে 1.7। এটা ছিল 2013 এর স্ট্যাটিস্টিক্স। আমি যদি বলি স্ট্যাটিস্টিক্স 2015, এটা লেটেস্ট। আগস্ট, আচ্ছা আগস্ট 13, 15 এরটা এখন প্রবাবলি আপডেট হয় নাই। মানে যেটা হচ্ছে যে গুগল ডে বাই ডে অনেক এগিয়ে যাচ্ছে, অনেক দ্রুত গতিতে আগাচ্ছে। ওকে, সো লাস্ট স্ট্যাটিস্টিক্স 2013 এরটাই ইমেজ আকারে শো করেছে। আমি যদি ওয়েব থেকে দেখি, এখানে স্ট্যাটিস্টিক্সটা আই থিঙ্ক পাবো গ্লোবাল শেয়ারে। এটা লেটেস্ট আই থিঙ্ক। দেখেছেন যে গুগল 70-তে চলে আসছে। ডিভাইস টাইপ বলা হচ্ছে, ডিভাইস টাইপ অল দিয়ে যদি সার্চ দিই, সাইন আপ করতে হবে অ্যাকচুয়ালি মোবাইল থেকে যদি আমরা দেখতে চাই। যেহেতু আমরা ডেস্কটপে আছি, ডেস্কটপটাই দেখাচ্ছে। একটু খেয়াল করেন, আমি লেটেস্ট সার্চ দিয়েছি, এটাই হওয়ার কথা, যেটা আমি ধারণা করছিলাম, যেটা 86%, বাট এটা কিছুটা এদিক সেদিক হয়েছে। এটা কত হচ্ছে সার্চ? 86.2%, মানে 83.2%। এটা গুগলই নিচ্ছে 83। আর কেউ একজন, আমি যদি বলি যে বাইদু নিচ্ছে 4.43, ইয়াহু নিচ্ছে 6.4, রাইট? টোটাল সার্চের ইয়াহু নিচ্ছে 6.4, বাইদু নিচ্ছে 4.63, বিং নিচ্ছে 4.01। সো এদের যদি বলি, লাইক এ লোকে যদি আমি বলি 0.5, আমি 0.42, একে আমি যদি 0.5ও ধরি, এলোর অবস্থানও যে খুব খারাপ সেটাও কিন্তু বলা যাবে না। কারণ সে 0.5 মানে কি, পার ডেতে যদি গুগলে সার্চ হয় 200 crore,
রাইট, 200 crore, সেটাকে যদি আমি 100% অ্যাজিউম করে নিই এবং তার মধ্যে এই 83% সে যদি কাভার করে, রাইট, তার মানে 1% মানে হচ্ছে লাইক 2 crore, রাইট, আর 0.5% মানে হচ্ছে 1 crore। তার মানে এএলওতেও প্রতিদিন 1 কোটি সার্চ হয়। আমি বোঝাতে পেরেছি? এএলওতেও প্রতিদিন 1 কোটি সার্চ হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি মানে এই সার্চ ইঞ্জিনটা কি? সার্চ ইঞ্জিনটা মূলত হচ্ছে ওয়েবে মার্কেটিং করার একটা মিডিয়া। ওয়েবে মার্কেটিং করার একটা মিডিয়া। এবং কি কি ধরনের সার্চ ইঞ্জিন আছে আমি কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা কিন্তু স্ট্যাটিস্টিক্স দেখছেন এবং কিছু সার্চ ইঞ্জিন সম্পর্কেও কিন্তু ধারণা হচ্ছে। আমরা এর আগে বলতে এই আজকে থেকে লাইক আমি যদি বলি যে আধা ঘন্টা বা 40 মিনিট আগেও আমরা সার্চ ইঞ্জিন বলতে বুঝতাম গুগল, ইয়াহু, বিং। এর চেয়ে বেশি কি নাম বলতে পারতাম? আমরা আরও কিছু সার্চ ইঞ্জিনের নাম জেনেছি, সেগুলো হচ্ছে বাইদু, রাইট, এএলও, এএসকে, রাইট, আমরা বোঝাতে পেরেছি এএসকে। এছাড়াও এক্সাইট গ্লোবাল নামে একটা সার্চ ইঞ্জিন আছে যেটা 0.02% ইউজ হচ্ছে। সো অন্যতম সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে যদি আমি বলি তাহলে বলবো গুগল, ইয়াহু, বিং অ্যান্ড বাইদু। গুগল, ইয়াহু, বিং সাথে কি আছে? বাইদু। এছাড়া এএসকে, এএলও, গ্লোবাল এই সার্চ ইঞ্জিনগুলোও আছে এবং আদার্স লিখে রেখেছে 1.11%। তার মানে কিছু সার্চ ইঞ্জিন আছে আননেম, যেগুলোর নাম এখানে আসে নাই, সেগুলোতেও অনেক সার্চ হচ্ছে। তাহলে কোনো একটা মিডিয়া, একটা চিন্তা করেন যে কোনো একটা পার্টিকুলার মিডিয়া যেখানে প্রতিদিন প্রায় 300 কোটি ভিজিটর আসে, 300 কোটি ভিজিটর আসে, তাহলে ওই মিডিয়াটার ভ্যালু কতটুকু? আমাদের দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে চ্যানেল আই, যার পিক আওয়ারে ইউজার থাকে 3 crore মতো, 3 কোটি বা 3.5 কোটি। যে 7:30 নিউজটা হয় ওইটা তাকে পিক আওয়ার ধরা হয় এবং ওই সময়ে তাদের টিআরপি থাকে 3.5 crore মতো। সো সেখানে ওই সময়টাতে যদি বা আপনি ওই 7টা থেকে রাত 10টার মধ্যে যদি কোনো অ্যাড দিতে চান, ওই অ্যাডের ভ্যালু কিন্তু অনেক বেশি। কোনো একটা অ্যাড 10টার পরে বা রাত্রে দেখাবে বা বিকেলে দেখাবে, দিনে দেখাবে, সেই অ্যাডের ভ্যালু কিন্তু অত বেশি নেই। কারণ কি? ওই সময় বেশি লোক টিভি দেখে, রাইট? অনেক বেশি পে করতে হবে আপনাকে। আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম, যদিও এই বিষয়গুলো নিউজে আসে না, ইলেকট্রনিক মিডিয়ার কয়েকটা মিডিয়াতেই আমার ফ্রেন্ডস এবং এক্স কলিগস আছে, তারা যেটা বলেছিল 15 সেকেন্ডের একটা অ্যাড যখন ডিক্লারেশন হয় না, যে খবর শুরু হওয়ার পরেই একটা অ্যাড আসে, খেয়াল করবেন, শুরু করেই সালাম দেওয়ার পরেই মানে সে যখন মূল টপিকগুলো বলবে, 4-5টা টপিক বলার আগেই, যে 4-5টা টপিক বিস্তারিত যাওয়ার আগেই যে টপিকগুলো বলে তার আগেই একটা অ্যাড চলে আসে 15 সেকেন্ডের। ওই অ্যাডটার প্রাইস হচ্ছে 3.5 লাখ, 15 সেকেন্ডের জন্য 3.5 লাখ, পার মান্থ না, পার ইউনিট, একবার ডিসপ্লে করার জন্য। ওই সময়টাতে 15 সেকেন্ড ডিসপ্লে করবে, বাট ওই 15 সেকেন্ডের অ্যাডটা যদি অন্য যে কোনো সময় হয় তখন তার রেট পার সেকেন্ডে 1000, ইট মিনস 15,000 মাত্র। বুঝতে পারছেন? কারণ ওই সময় একসাথে 3 কোটি লোক তার নাম দেখবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে ওখানে ইলেকট্রনিক মিডিয়া একরকম, প্রিন্ট মিডিয়া ভিন্ন রকম, আর ওয়েব এটাও কিন্তু টোটালি ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায়। কোনো ইলেকট্রনিক মিডিয়াতেই পার ডেতে বা কোনো প্রিন্ট মিডিয়াতেও বা প্রিন্ট মিডিয়ার কোনো সেক্টরে বা ইলেকট্রনিক মিডিয়ার কোনো সেক্টরে পার ডেতে 300 crore
ভিজিট হয় না বা ভিজিটর্স আসে না, যেটা আসে এখন ওয়েবে। আমরা অ্যাজিউম করছি 300 crore, রাইট? আমাদের একটা অ্যাজাম্পশন স্ট্যাটিস্টিক্স থেকে নেওয়া যে অ্যাজাম্পশন যে 300 crore আসছে। মিডিয়াটার নাম কি? ওয়েব এর সার্চ ইঞ্জিন, রাইট? সার্চ ইঞ্জিন, এবং সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে সেই সার্চ ইঞ্জিনটা সবচেয়ে বেশি জনপ্রিয় গুগল, সেই কভার করছে প্রায় 200 crore ভিজিটরকে। সো সেখানে আসে প্রতিদিন 200 crore, বাট এরও কিন্তু পিক আওয়ার অফ পিক আওয়ার আছে, রাইট? পিক আওয়ার কিন্তু নির্ভর করে পার্টিকুলার কান্ট্রি ওয়াইজ এবং কান্ট্রি টাইম ওয়াইজ। এগুলো অ্যাডেরও এইখানে অ্যাডগুলো তেমন কোনো পিক আওয়ার না, এটা নির্ভর করে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের উপরে, কম্পিটিশনের উপরে। আপনি যেভাবে সেট করবেন তার উপর বেস করে সেটা রেটটা বা রেশিওটা দেবে। আচ্ছা, তো এখানে আসছি কেন? লাইক আমরা যে প্রোডাক্টগুলো নর্মালি তৈরি করি, সেই প্রোডাক্টগুলোকে যদি মার্কেটিং না করি তাহলে এটা কি সেল হবে? সেল হবে না। প্রোডাক্টগুলো যদি আমি মার্কেটিং না করি কখনোই এই প্রোডাক্টগুলো সেল হবে না। আমাকে প্রিন্ট মিডিয়াতে যেতে হবে, ইলেকট্রনিক মিডিয়াতে যেতে হবে, ইমেল মার্কেটিং হয়তো করতে হবে, আমার সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে যেতে হবে, আমাকে বিলবোর্ড বানাতে হবে, আদারওয়াইজ আমার সেল হচ্ছে না। তো এই ধরনের প্রোডাক্ট লাইক যেগুলো প্রিন্ট মিডিয়ার জন্য ফিট করে সেগুলো প্রিন্ট মিডিয়াতে যায়, যেগুলো ইলেকট্রনিক মিডিয়ার জন্য ফিট করে সেই অ্যাডগুলো ইলেকট্রনিক মিডিয়াতে যায়, রাইট? কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া মিলেই অ্যাডগুলো যায়। বাট ওয়েব বা ইন্টারনেট রিলেটেড যে অ্যাডগুলো সেগুলো প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়াতে কতটুকু ফ্রুটফুল? আমি এত টাকা খরচ করে একটা অ্যাড যে প্রিন্ট মিডিয়াতে বা ইলেকট্রনিক মিডিয়াতে দিব, সেটা কতটুকু রিটার্ন করবে আমাকে, রাইট? একজন একটা অ্যাড দেখলো, কোনো একটা সাইটের নাম শুনলো, আমি তো আর এত টাকা খরচ করতে পারবো না যে আমার বিলিয়ন্স অফ ভিজিটর আছে, আমি $1 million আর্ন করি পার ডে আর পার মান্থে, আমি অ্যাড দিতে পারবো। আমি ইলেকট্রনিক মিডিয়াতে অ্যাড দিতে গেলে আমাকে সে ধরনের আর্ন করতে হবে, দেন না আমি অ্যাড দিতে পারবো, রাইট? মনে রাখার মতো, একবার অ্যাড দিলে সে কতজন মনে রাখবে, রাইট? আপনি যদি দিনের কোনো একটা সময় অ্যাড দেনও কষ্ট করে, সো এই অ্যাডটা কতজনই দেখবে আর কতজনই মনে রাখবে, রাইট? তার মানে আপনি টাকা খরচ করছেন, বাট সেটা জায়গা মতো খরচ হচ্ছে না। আবার ওখানে দেখবে, তারপরে সে লিখবে, লেখার জায়গাটাও কিন্তু সে মনেই রাখবে না, ওই বিষয়টা সে ভুলেই যাবে। যদি হয় সেটা প্রিন্ট মিডিয়াতে, এখন প্রিন্ট মিডিয়া যদিও ওয়েব বেসড হয়ে গেছে, সেখানে কিছুটা কাজে দেয়। যে ওখানে যদি আমি কোনো ওয়েবের অ্যাডভার্টাইজিং করি বা ওয়েব বেসড কোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করি, ওখানে ওয়েব ইউআরএলটা দিয়ে দিলে ক্লিক করে ওয়েবসাইটে চলে যায়, সেটা একটা ওয়ে। এখন প্রিন্ট মিডিয়ার মানে নিউজ পেপারকে যদি আমি বলি, নিউজ পেপারগুলো অনলাইন হওয়াতে এখন সেখানে অ্যাডটা ফ্রুটফুল হয়েছে ওয়েব বেসড প্রোডাক্টের জন্য, রাইট? বাট যদি ডিরেক্ট প্রিন্ট মিডিয়া হতো, যেটা কাগজের পেপার যেগুলো বাড়ি বাড়ি সকালবেলা দিয়ে আসে, সেগুলোতে কিন্তু অ্যাড দিয়ে কোনো লাভ নেই। বোঝা যাচ্ছে? সো আমি ওয়েব বেসড কোনো প্রোডাক্টকে যদি মার্কেটিং করতে চাই, ওয়েবেই আমাকে মার্কেটিং করতে হবে। ওয়েবে মার্কেটিং করার জন্য কয়েকটা এরিয়া আছে, তার মধ্যে সর্বপ্রথম যে এরিয়াটা বা সবচেয়ে বড় যে মার্কেটটা, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। প্রথমটা হচ্ছে সার্চ ইঞ্জিন, এরপরে আছে কি ইমেল মার্কেটিং, দেন আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেন আছে ওয়েব বেসড সাইট মার্কেটিং, লাইক ওই পোর্টালগুলোতে অ্যাড দেওয়া। এছাড়া আছে ফোরাম পোস্টিং, ব্লগ পোস্টিং, সোশ্যাল শেয়ারিং, রাইট? এছাড়া লিঙ্ক বিল্ডিং, এগুলোকে বলা হচ্ছে টেকনিক্স বা ওয়েব বেসড প্রোডাক্টকে মার্কেটিং করার, রাইট? আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই কোর্সটার মধ্যে দুইটা জিনিস ইনভলভ। একটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন গুগল বা সার্চ ইঞ্জিন আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে, সেইগুলোতে আমার সাইটটা বা আমার প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং করব তার টেকনিকগুলো জানা। আর 2 নম্বর হচ্ছে যে আদার্স ওয়েগুলো সম্পর্কেও জেনে নেওয়া, যে
ওয়েব বেসড মার্কেটিং আমাকে কিভাবে করতে হবে এবং কোথায় করতে হবে, কিভাবে আমাকে করতে হবে। তো ফার্স্টেই সবচেয়ে বড় যে মার্কেটটা, কেন বলছি এটা সবচেয়ে বড় মার্কেট, এই যে বলছিলাম ইমেল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা কি ফোরাম পোস্টিং আর ব্লগ পোস্টিং, অথবা হতে পারে এটা হচ্ছে ওয়েব বেসড মার্কেটিং। সেই মার্কেটিংগুলো চাইতেও ওই মার্কেটিংগুলো টোটাল মিলিয়ে মার্কেটের যে পোর্শনটুকু কাভার করছে সেটা মাত্র 10%, রাইট। আমি যদি বলি যে এই মার্কেটটা হচ্ছে লাইক 500 crore মার্কেট, তো তার মধ্যে সার্চ ইঞ্জিন দখল করে আছে 90%, দ্যাট মিনস 4.5 crore, আর অনলি 50 crore দখল করে আছে কে, অন্য সবগুলো লাইক প্রিন্ট মিডিয়া মার্কেট, মানে ইলেকট্রনিক মিডিয়াতে অথবা প্রিন্ট মিডিয়াতে মার্কেটিং ওয়েব বেসড, আর ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফোরাম পোস্টিং, ব্লগ পোস্টিং বা সোশ্যাল শেয়ারিং। তো আমাকে আমার প্রোডাক্টটা বানানোর পর যে জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাসড হতে হবে বা যে জায়গাটাতে সবচেয়ে বেশি মার্কেটিং করতে হবে তার নামটা কি, সার্চ ইঞ্জিন, রাইট। সো এটাই কভার করছে টোটাল মার্কেটের 90%। এখানে যদি আমি আমার প্রোডাক্টটাকে ঠিকঠাক মতো নিয়ে আসতে পারি, রাইট, আমি যদি আমার প্রোডাক্টটাকে ঠিকঠাক মতো নিয়ে আসতে পারি তাহলেই আমার প্রোডাক্টটা জায়গা মতো এবং কারেক্ট প্লেসে এবং কারেক্ট ওয়েতে মার্কেটিং হচ্ছে। তো সার্চ ইঞ্জিন বিষয়টা কি, সার্চ ইঞ্জিন যেগুলো হচ্ছে যে সাইটগুলোতে গিয়ে কিওয়ার্ডের মাধ্যমে ডাটা সার্চ করা যায় এবং ওই কিওয়ার্ডের ওপরে বেস করে, আমি যেটা লিখেছি সেটাকে কিন্তু বলছি কিওয়ার্ড, হ্যাঁ। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন এমন একটা সাইট যেখানে গিয়ে কিওয়ার্ডের মাধ্যমে সার্চ করলে ওই কিওয়ার্ড রিলেটেড সাইট লিঙ্ক চলে আসে, তার টাইটেল, ডেসক্রিপশন এবং লিঙ্ক সহ, সেটাকেই আমরা বলছি সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কোনটা, আমরা বলবো কি গুগল। এরপরে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমরা বলতে পারি সেকেন্ড বেস্ট, লেটেস্ট অনুযায়ী ইয়াহু 6.4, রাইট, বাইদু 4.43 আর বিং হচ্ছে 4.01, রাইট। আমরা যদি মনে রাখি যে 83% গুগল, 6.5% বলো, কারণ 0.5 কিন্তু এখানে হিউজ একটা নাম্বার, সো 6.5 হচ্ছে আমার ইয়াহু, 4.5 বাইদু আর বিং হচ্ছে 4, রাইট। সেভাবে কিন্তু আমরা যেতে পারি। সো সার্চ ইঞ্জিন গুলোর মধ্যে যেহেতু গুগল পুরো অলমোস্ট মানে মনোপলি অবস্থায় চলে গেছে, এর জন্য সার্চ ইঞ্জিন বলতে আমরা সবাই বুঝেই থাকি যে গুগলই, বাট ক্লায়েন্ট কিন্তু আমাকে অ্যাটলিস্ট 3টা সার্চ ইঞ্জিনে আমার অপটিমাইজেশন, সাইট অপটিমাইজ করতে বলবে। তো সাইট অপটিমাইজেশনের জন্য বাইদুকে ধরাই হয় না, কারণ বাইদু চাইনিজ ল্যাঙ্গুয়েজে এবং গ্লোবাল মার্কেটে বা চাইনিজ যারা তারা কিন্তু ওই বাইদুই বেশি ইউজ করে থাকে, আর তারা বাইরের প্রোডাক্ট একেবারেই পছন্দ করে না। তারা কিন্তু নিজের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট, হ্যাঁ, অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে খুব কম, বাট মানে যদি সে সার্চ করবে নিজেদের সার্চ ইঞ্জিন দিয়ে, কিনবেও কি নিজেদের প্রোডাক্টই। তো এক্সাম্পল আমি দেই, এক্সাম্পলটা হচ্ছে এরকম, তারা মানে যুদ্ধ বিধ্বস্ত অত বড় একটা দেশ, অত বেশি পপুলেশন নিয়েও এখন ইকোনমিতে ফার্স্টে চলে আসার পেছনে মূল কারণ হচ্ছে নিজেদের প্রোডাক্ট, নিজেদের শক্তি, রাইট। ওরা কিন্তু স্বাধীন হয়েছে মিড 1950-তে, 1950 সালের মাঝামাঝি সময় কিন্তু স্বাধীন হয়েছে। প্রবাবল ডেট বলছে এটা 19 শতকেই হবে, আগে বেশি হবে না, এর এদিক সেদিকেই হবে, হ্যাঁ
জাপান থেকে না জাপানের আন্ডারে ছিল এরা অ্যাকচুয়ালি ওই ইয়ের আন্ডারে ব্রিটিশ ছিল, ব্রিটিশদের আন্ডারে ছিল। সো ব্রিটিশরা যখন যায়, ব্রিটিশরা কিছু অর্থ ওদের কিন্তু দিয়ে যায় দেশটা চালানোর জন্য। এই ভারত পাকিস্তানকেও দিয়েছিল, এরা সব নষ্ট করে ফেলেছে। ওরা যে কাজটা ফার্স্টে করে, ওদের যে নেতা, ওদের নেতার একটাই ভিউ ছিল যে দেশ যদি এগিয়ে নিতে হয় নিজেদের প্রোডাক্ট বানাতে হবে এবং নিজেদের প্রোডাক্ট ইউজ করতে হবে। এই কারণে এক্সপোর্ট অ্যালাউড ছিল, ইম্পোর্ট টোটালি ব্যান্ড ছিল এদেশে। ওই পলিসিতেই চলছে তারা এখনো। কিছু কিছু ইম্পোর্ট হলেও এখন সবকিছু রিফাইন হয়ে ইম্পোর্ট হয়। ওই সময়টাতে তারা ব্লেডও তৈরি করতে পারতো না আমাদের দেশের মতো। আমাদের দেশও কিন্তু এখন পর্যন্ত ব্লেড তৈরি করতে পারে না। সো ব্লেড যখন তারা তৈরি করতে পারে নাই, খুর ইউজ করেছে, তারপরেও তারা ব্লেড তৈরি করার আগ পর্যন্ত ব্লেড এক্সপোর্ট মানে ইম্পোর্ট করার অনুমতিই দেয় নাই সরকার। মানে একটা আর্টিকেল তারা ওই ব্লেডের ওপরে উল্লেখ করেই লিখেছে তারা ওখান থেকে এখানে আসার পেছনে মূল কারণ হচ্ছে পলিসি আর লিডার। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো বাইদুটা এই কারণে কিন্তু অনেক বেশি লাগে। সার্চ ইঞ্জিন মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তারা কিন্তু 4 নম্বর অবস্থায় আছে, বা টোটাল সার্চ হচ্ছে, টোটাল সার্চ মেড হচ্ছে টোটাল পপুলেশনের 4.43% শুধু এটা ইউজ করছে। মানে যারা সার্চ ইঞ্জিন ইউজ করে তার 4.43% চাইনিজ থেকে হচ্ছে। এটা হয়তো ডে বাই ডে আরও ইমপ্রুভ করবে। আচ্ছা, সো মার্কেটটা অ্যাকচুয়ালি বিশাল, এবং এই মার্কেটে আমার সাইট বা আমার প্রোডাক্ট যদি মার্কেটিং করতে চাই, তাহলে সার্চ ইঞ্জিন যারা বানিয়েছে তাদের কথা মতো চলেই আমার সাইটটা তৈরি করতে হবে বা আমার প্রোডাক্টটা ঠিকভাবেই রেডি করতে হবে। ওকে, একটা বিষয় একটু বলে রাখি, সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের একটু ধারণা হয়েছে যে সার্চ ইঞ্জিনে সার্চ করা যায়। এবং সার্চটা কি, এ ধরনের একটা ভ্রান্ত ধারণা আমারও জানার আগে একটা ধারণা ছিল এরকম, যে সার্চ ইঞ্জিনে গিয়ে যখন আমরা কোনো কিছু লিখি, সারা ওয়ার্ল্ডের যত সাইট আছে সেখান থেকে সে সার্চ করে এবং একটা রেজাল্ট এনে আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়। এই ধারণাটা একেবারেই ভুল। সার্চ ইঞ্জিন সার্চ করে তার ডেটাবেস, তার ডিরেক্টরি। সকল সার্চ ইঞ্জিন সার্চ করে তার ডিরেক্টরি, তার নিজস্ব ডেটাবেস। তার ডেটাবেসে যদি আমি আমার সাইট দিয়ে না রাখি, ওই সাইট জীবনেও সার্চ ইঞ্জিনে আসবে না। এখন কথা হচ্ছে যে শুধু দিয়ে আসলেই হয় নাকি সার্চ ইঞ্জিনের এক্সট্রা কোনো মেকানিজম আছে? কোনো সাইট যদি লঙ্গার ভার্সন টাইমে চলে, কিছু সময় পরে সে অটোমেটিক ইন্ডেক্সড হয়ে যায়। কোনো সাইট যদি পপুলার হয়, রাইট, অথবা কোনো সাইটের নাম যদি সার্চ ইঞ্জিনে লেখা হয়, সার্চ ইঞ্জিনে লেখা হয়েছে, সার্চ ইঞ্জিন সার্চ করবে ওই সাইটটাকে ঠিক সেভাবেই যে সাইটগুলো তার ডিরেক্টরিতে সাবমিট করা আছে। সার্চ ইঞ্জিনগুলোতে সাইট রেখে আসে বা ইউআরএল সাবমিট করার একটা জায়গা আছে, তার নামটা হচ্ছে ওয়েবমাস্টার টুল। গুগলের হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল, ইয়াহু হচ্ছে ইয়াহু ওয়েবমাস্টার টুল, বিং ওয়েবমাস্টার টুল। ওকে, সো ওয়েবমাস্টার টুলের মাধ্যমে আমরা ওই সার্চ ইঞ্জিনগুলোর ডেটাবেস বলতে বোঝাচ্ছি যে লাইক আমি যদি কোনো কিছু ভুলে যাই, আমি মেমোরিতে রিকল করি, আমার ইনফরমেশনগুলো সব কোথায় থাকে? আমাদের মেমোরিতে। ডেটাবেসের নাম শুনেছেন? ডেটাবেস যেখানে ইনফরমেশনগুলো স্টোর করা হয়। ডেটাবেস হচ্ছে সফটওয়্যারে ইউজ করা হয়, যেখানে সফটওয়্যারের ইনফরমেশনগুলো স্টোর থাকে। ফেসবুকের কথাই চিন্তা করেন। ফেসবুক আমরা অনেক পোস্ট দিচ্ছি, অনেক ইমেজ ভিডিও আপলোড করছি, কোথায় থাকছে? আবার তো আমাকে এনে দেখাচ্ছে, সে রাখছে একটা ডেটাবেসে। ঠিক ওই রকম ডেটাবেস এমন একটা সিস্টেম যেখানে ডাটাগুলো সুন্দর করে গুছিয়ে রাখা সম্ভব। তো গুগলও ঠিক ওভাবেই কোনো একটা সাইট যখন সাবমিট করা হয়, ইউআরএলটা সুন্দর, ওই সাইট ভিজিট করে ইউআরএলটা এবং একটা বিষয় আছে, নাম বলা হয় কিওয়ার্ড, এবং ডেসক্রিপশনটা সুন্দর করে রেখে দেয়। আর যখনই সার্চ করা হয় ওই কিওয়ার্ডের সঙ্গে সে মিলিয়ে দেখে, এবং যে সাইটটা অপটিমাইজড মানে সার্চ ইঞ্জিনের রুলস অনুযায়ী তৈরি করা,
যে সাইটে ভিজিটর বেশি, যে সাইটে সবচেয়ে ইউজার বেশি অ্যাক্টিভিটি দেখাচ্ছে, সেই সাইটগুলোতে শুরুর দিকে টেনে নিয়ে আসে। সার্চ ইঞ্জিনগুলো কিন্তু এরকম না যে একই কিওয়ার্ড দিয়ে বা একাধিক কিওয়ার্ড ইউজ করে বা আপনি যাই লিখছেন একই সাইট বারবার আসে, এরকম কি আসে? যখনই আপনি আপনার লেখাটা চেঞ্জ করছেন, আপনার সার্চ রেজাল্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কিওয়ার্ডের উপর বেস করে আপনার রেজাল্টটা চেঞ্জ হচ্ছে। তো আরেকটা বিষয় আমরা শিখলাম যে সার্চ ইঞ্জিন সার্চ করে তার নিজস্ব ডিরেক্টরি। আবারও বলছি, সার্চ ইঞ্জিন সার্চ করে তার নিজস্ব ডিরেক্টরি। তাহলে যেটা হলো যে সার্চ ইঞ্জিনগুলো কিন্তু সারা ওয়েব খুঁজে ডাটাগুলো তুলে আনছে না, সে শুধু তুলে আনছে তার ডেটাবেজের রেকর্ডগুলো। এখানে দেখেন $31,60,00,000 রেকর্ড আছে। আমি যে সার্চ ইঞ্জিন ইউজ স্ট্যাটিস্টিক্স 2015 দিয়ে সার্চ দিয়েছি, এই সার্চটা হতে সময় লেগেছে 4.49, মানে হাফ সেকেন্ডেরও কম। আর এতগুলো রেকর্ড সে তুলে এনেছে তার ডেটাবেস থেকে। এতগুলো রেকর্ড সে তুলে এনেছে, 31 কোটি রেকর্ড। এটা দিয়ে সার্চ দেই আইটি ট্রেনিং আর আইটি ট্রেনিং বাংলাদেশ। এই যে বিষয়টা দেখছেন না, এগুলোকে কিন্তু অ্যাড বলছি। এই পুরোটাই কি এই যে অ্যাড বলে, তারপরে ইমেজ দেওয়া। এখানে 7,55,00,000 আছে। এটা 0.47 সেকেন্ডে এসেছে। আমাদের সাইটটা 1 নম্বরে আছে যখন আইটি ট্রেনিং দিয়ে সার্চ করা হচ্ছে। 3 নম্বরে বিডিজবসের সাইটটা দেখা যাচ্ছে, বুঝা যাচ্ছে? আচ্ছা, birijobs.com এর ক্যারিয়ার। আচ্ছা, এছাড়াও আরও বেশ কিছু সাইট আছে এরকম সার্চ রেজাল্ট এসেছে 7,55,00,000। এই রেকর্ডগুলো মানে আইটি ট্রেনিং এই কিওয়ার্ডের এগেনস্টে এতগুলো লিঙ্ক গুগলের সার্চ ইঞ্জিনে আছে। মনে করেন আজকের দিনে কাউকে সাবমিট করা হয়েছে, সে সবার শেষে থাকবে, বাট তার ভিজিটর যদি বাড়তে থাকে, তার অপটিমাইজেশনটা যদি বাড়তে থাকে, তার এসি স্কোর যদি বাড়তে থাকে, সে আস্তে আস্তে করে উপরের দিকে আসতে থাকবে। বাট কান্ট্রি ওয়াইজ সেটা কিন্তু ভ্যারি করে। এই এতগুলো রেকর্ড এনেছে বাংলাদেশ ওরিয়েন্টেড 7,55,00,000 রেকর্ড কিন্তু শুধু বাংলাদেশের না, সে কিন্তু সার্চ রেজাল্ট এনেছে 3টা বা 4টা কিওয়ার্ডের। আমি কিওয়ার্ডগুলো যা লিখেছি এখানে একে ভেঙে কিন্তু আরও কিছু কিওয়ার্ড আমি বানাতে পারবো। পুরোটা একটা আইটি ট্রেনিং বাংলাদেশ। এরপরে আমি বলবো আইটি ট্রেনিং, রাইট? আইটি ট্রেনিং, আমি এই কিওয়ার্ডকেই আমি কয়েকভাবে বলছি। এই কিওয়ার্ডকেই আমি বলছি আইটি ট্রেনিং বাংলাদেশ, এই দিয়ে রেজাল্ট এসেছে। তারপরে রেজাল্ট এসেছে আইটি ট্রেনিং দিয়ে, তারপরে রেজাল্ট এসেছে আইটি দিয়ে, তারপরে রেজাল্ট এসেছে ট্রেনিং দিয়ে, এরপরে রেজাল্ট এসেছে বাংলাদেশ দিয়ে। মানে কতগুলো কিওয়ার্ডের রেজাল্ট এসেছে। আমি যখন বলছি আইটি ট্রেনিং বাংলাদেশ দিয়ে আগে রেজাল্ট এসেছে, মনে করেন 7,55,00,000, মনে করেন যে 5 কোটি রেজাল্ট এসেছে আইটি ট্রেনিং বাংলাদেশ দিয়ে। তারপরে ওর ভেতরে কোথাও না কোথাও কোনো একটা রেজাল্টের ভেতরে আইটি কথাটা আছে, সেও এসেছে।
আইটি ট্রেনিং কথাটা আছে তাকেও এনেছে, বাংলাদেশ কথাটা আছে তাকেও এনেছে, বাট লিস্টটা করেছে কোন কিওয়ার্ডের উপর বেস করে? আইটি ট্রেনিং বাংলাদেশ। তার মানে আইটি ট্রেনিং বাংলাদেশ দিয়ে যখন সার্চ করা হয়েছে, সে আইটি ট্রেনিং বাংলাদেশের রেজাল্টগুলো এনেছে, আইটির রেজাল্ট এনেছে, ট্রেনিংয়ের রেজাল্ট এনেছে, বাংলাদেশের রেজাল্ট এনেছে, আইটি ট্রেনিংয়ের রেজাল্ট এনেছে, রাইট? বা ট্রেনিংয়ের রেজাল্টও এনেছে, বাট সেগুলো কোথায় আছে? পেছনের দিকে। বিষয়টা বোঝা যাচ্ছে? এখন মনে করেন যে আমি যখন কাজ করতে যাব, ঠিক এইরকম কিছু কিওয়ার্ড ক্লায়েন্ট আমাকে দেবে। সে কিন্তু বলবে না যে আমি যা লিখবো আমার সাইটটা যেন একে চলে আসে, বা ক্লায়েন্টের বলার কোনো সুযোগও এটা দেওয়া যাবে না যে এই আপনি যা লিখবেন তাই দিয়ে আপনার সাইটটা 1 নম্বরে আসবে। এটা ইম্পসিবল। সাইট যে বিষয়টার উপরে, আপনার যে প্রোডাক্টটা যে পার্টিকুলার টপিকের ওপরে বা যে টাইপের, সেই টাইপের কিওয়ার্ডই আপনাকে পিক করতে হবে এবং ওই কিওয়ার্ডগুলো আপনাকে অপটিমাইজ করতে হবে এবং কিওয়ার্ড রিলেটেড কন্টেন্ট আপনার সাইটের মধ্যে থাকতে হবে। সো আস্তে আস্তে করে আমরা অপটিমাইজেশনের দিকে ফোকাস করছি, বাট তার আগে একটু বলে নেই যে এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিনে, সার্চ বক্সে যা লেখা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। রেজাল্ট হিসেবে যেটা আসে এটা হচ্ছে ওই পার্টিকুলার পেজের টাইটেল, যে পেজটা সে এনেছে সেটাকে বলা হচ্ছে পেজের টাইটেল। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, আর এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন। অ্যাড্রেসটা তো ওয়েবসাইটের মধ্যেই থাকে, আমরা তো ওয়েব সম্পর্কে সবাই নোন, রাইট? ওয়েবসাইট তো আমরা ভিজিট করি নাম্বার অফ রেগুলার। সো আমরা অপটিমাইজ করব কাকে? আমি কিন্তু শুরুই করেছি সার্চ ইঞ্জিন দিয়ে, বাট আমি কিন্তু এই বিষয়টা ইন্ট্রোডিউস করি নাই বা বলতে ভুলে গিয়েছি যে আমরা কাকে মার্কেটিং করব। আমরা কিন্তু মার্কেটিং করব কোনো একটা সাইটকে। সাইট যদি একটা প্রোডাক্ট হয় বা সাইটের ভেতরে যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টকে আমাদের অপটিমাইজ করতে হবে, মানে সেই প্রোডাক্টকে আমাদের সার্চ ইঞ্জিনে এনে দেওয়াকেই আমরা বলবো কি? অপটিমাইজেশন। বোঝা যাচ্ছে? এবং একটা সাইটকে যখন অপটিমাইজেশনের দিকে নিতে হবে, ওই সাইটটার সার্চ ইঞ্জিনের রুলস অনুযায়ী ডেভেলপ করতে হবে। সো সার্চ ইঞ্জিনের রুলস অনুযায়ী যদি ডেভেলপ না হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে হবে যে এই টাইপের ফ্লজ আছে যেটা তুমি ঠিক করো বা ঠিক করিয়ে নাও তোমার ডেভেলপারকে দিয়ে। মনে করেন আপনাকে একটা কৌটা দেওয়া হলো, রাইট? একটা ক্যান দেওয়া হলো, কোন একটা সফট ড্রিঙ্কসের ক্যান দেওয়া হলো আপনাকে, এবং আপনাকে বলা হলো এটা আপনি সেল করেন। বাট ওই ক্যানটার বেশ কিছু প্রবলেম আছে। কোনো একটা দিকে টোপ বসানো, রাইট? যেটাকে আমরা ট্যাপ বলি। সো দেখতে এবড়ো থেবড়ো লাগছে, নতুন মনে হচ্ছে না এক। তার মানে এই প্রোডাক্টের মধ্যে মানে একটা কি আছে? দুর্বলতা আছে। আমি পিনটা খুলতে যাচ্ছি, হ্যাঁ, যে যে নবটা থাকে, মোচড় দিয়েছি, পিনটা হাতে চলে আসে, কিন্তু সেটা আর ফুটো হয় নাই, রাইট? সো তার মানে প্রোডাক্টের ভেতরেই গলদ আছে। আমি লাইক প্রোডাক্টটা সেল করতে গিয়ে প্রোডাক্টটা কিভাবে খুলতে হবে সেটা যদি দেখাতে গিয়ে ফেল করি, তাহলে প্রোডাক্টটাকে সেল করতে পারবো? সেল করতে পারবো না, তাই না? তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, কোনো প্রোডাক্ট যদি সেল করতে যাই, আমি সেল করতে গিয়ে যে যে বিষয়গুলো আমি ফোকাস করব, সেই বিষয়টা ফোকাস করতে গিয়ে যদি কিছু লিমিটেশন চলে আসে, ডেভেলপমেন্ট পিরিয়ডেই ওই লিমিটেশনগুলো সলভ করা যায়, বা ডেভেলপার্সরাই ওই লিমিটেশনগুলোকে সলভ করতে পারে। আমরা এসইও ইঞ্জিনিয়াররা ওই প্রবলেমগুলো কখনোই সলভ করতে পারবো না। বোঝা যাচ্ছে? তো এসইও ইঞ্জিনিয়ারদেরও কিছু কিছু বিষয়, কোডিং রিলেটেড কিছু বিষয় শিখে রাখতে হয়, যাতে ওই ধরনের সাপোর্ট ক্লায়েন্টকে দেওয়া সম্ভব হয়। ক্লায়েন্ট একটা প্রোডাক্ট এনেছে, প্রোডাক্টের মধ্যে অনেক কি আছে? প্রবলেম আছে। আমাকে আগে তার যে লিমিটেশনগুলো আছে, প্রবলেম বলবো না, আপনার প্রোডাক্টটা ভালো না, এই কথাটা আমি কিন্তু ক্লায়েন্টকে কখনোই বলতে পারবো না, রাইট? আমি এতটুকু বলতে পারি যে আপনার এই প্রোডাক্টের এই এরিয়াটা কিছুটা ইমপ্রুভ করা দরকার,
যাতে আমি মার্কেটিংটা ভালো মতো করতে পারি। আমি বলবো কি তার প্রোডাক্টটা কিছুটা যেন ইমপ্রুভ করে, কোয়ালিটি যেন ইমপ্রুভ করে। তাকে আমি বলবো না যে প্রোডাক্টটা একদমই বাজে বা ঠিক হয় না, তাহলে সেই প্রোডাক্টের ক্লায়েন্ট কিন্তু আপনার সঙ্গে কাজ করতেই চাইবে না। সো ক্লায়েন্টকে যদি হ্যান্ডেল করতে হয়, ক্লায়েন্টের সাইট নিয়ে যখন আমরা মার্কেটিংয়ে যাব, ক্লায়েন্টকে কয়েকটা বিষয় একটু ইনফর্ম করতে হয়। দেখেন, আমি ডোমেইন টুলস একটা ওয়েবসাইটে এসেছি। ডোমেইন টুলসে হুইস বলে একটা বিষয় আছে। হুইসে যদি যাই এবং আমি কোনো একটা ওয়েবসাইটের চেক করে দিয়ে করা নাম যদি এখানে লিখি, talatraining.com সার্চ দিচ্ছি। হুইস মানে ডোমেইন টুলসের হুইস লুকআপ। আমাকে এই ডোমেনটা কবে রেজিস্ট্রেশন হয়েছে, কিভাবে রেজিস্ট্রেশন হয়েছে, সকল ইনফরমেশনগুলো দিয়ে দেয়। নেম সার্ভার কি সেটাও দেখায়। এখানে প্রাইভেসি সেটিংসটা দেওয়া আছে, এই কারণে ফোন নাম্বার, কার এই ডোমেনটা, সেগুলো কোনো কিছুই আসছে না। বাট এই ডোমেনটা সম্পর্কে সে বলছে, ইমেল অ্যাড্রেসটা এখানে কিন্তু দেওয়া নেই, সে এটাকে হাইড করে ফেলেছে। রেজিস্টার্ড অর্ডারস, প্রাইভেসি প্রোটেকশন সার্ভার দেওয়া আছে, প্রাইভেসি প্রোটেক্টেড বলা হচ্ছে। ক্রিয়েট হয়েছে 17/4, মানে এক্সপায়ার হবে 17 সালে গিয়ে। আপডেট হয়েছে 4 তারিখে, মানে মার্চের বা এপ্রিলের 4 তারিখে। নেম সার্ভারটা হচ্ছে ns1.horsebury.com, ns2.horsebury.com। আইপি অ্যাড্রেসে দেওয়া আছে, আইপি লোকেশন, দ্যাট মিনস এই সাইটটা হোস্ট করা আছে ইউএস বেসড কোনো একটা সার্ভারে। ইউএস এর সাইন কিন্তু দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? ডোমেন স্টেট রেজিস্টার্ড অ্যান্ড অ্যাক্টিভ ওয়েবসাইট, এই সাইটটা অ্যাক্টিভ। হিস্ট্রি 205 রেকর্ডস হ্যাভ বিন আর্কাইভ সিন্স 2011, মানে 205টা রেকর্ড সার্চ ইঞ্জিনের মধ্যে দেওয়া আছে এবং এটা 2004 সাল থেকে। আইপি হিস্ট্রি 7 চেঞ্জ, 8 ইউনিক আইপি অ্যাড্রেস ওভার 4 ইয়ার্স, 7টা চেঞ্জ হয়েছে। রেজিস্টার্ড হিস্ট্রি 3 রেজিস্টার্ড, 3বার রেজিস্ট্রেশন করা হয়েছে এটাকে। হোস্টিং 9টা হোস্টিং চেঞ্জ করা হয়েছে 4 বছরে। হুইস সার্ভার এটা বলা হচ্ছে, ওয়েবসাইট টাইটেল বলা হচ্ছে লিডিং আইটি ট্রেনিং প্রোভাইডার ইন বাংলাদেশ। আর সার্ভার টাইপ অ্যাপাচি, রেসপন্স কোড 200, এসইও স্কোর, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, 89%। ঠিক আছে? সো আপনি যদি এই হুইস রেকর্ডটা দেখেন, এইটাকে আপনি মার্ক করবেন। কোনো একটা সাইট নিয়ে যখন কাজ করতে যাচ্ছেন, কোনো একটা সাইট যখন ডেভেলপ করা হয়, অ্যারাউন্ড 50, 60 বা 70% থাকে। যদি ওই সাইটের মধ্যে মেজর কোনো ড্রব্যাক বা মেজর কোনো ফ্লস না থাকে, সেক্ষেত্রে অপটিমাইজ মানে এসইও স্কোর থাকে 60-70%। বাট আপনাকে ক্লায়েন্টকে এটা বোঝাতে হবে যে আপনি যদি এই সাইটটা নিয়ে ভালো কিছু চিন্তা করতে চান, তাহলে অবশ্যই তার এসইও স্কোর মোর দেন 80 হতে হবে। ছোট সাইট হলে 90 হওয়া জরুরি, যদি বড় সাইট হয় তাহলে 80 পর্যন্ত অ্যাটলিস্ট হতে হবে, আদারওয়াইজ আপনার সাইটটাকে সার্চ ইঞ্জিনে পাওয়া যাবে না। এসইও স্কোরটা নির্ভর করবে ওই সাইটের নিজস্ব কোড এবং স্ট্রাকচারের ওপরে। সার্চ ইঞ্জিনে স্কোরটা কখন দেবে? এই স্কোরটা দেবে আপনার সাইটটা যাচাই বাছাই করার পর। এই স্কোরটা আসে টোটালি সার্চ ইঞ্জিন স্ট্র্যাটেজি ফলো করে সাইটটাকে ডেভেলপ করা হয়েছে কিনা তার উপর বেস করে। তার মানে
অপটিমাইজেশন এসইও স্কোরটা বাড়বে সাইটের ওপরে যখন কাজ করা হবে। সাইটে কাজ না করলে সাইটে সার্চ ইঞ্জিনের এসইও স্কোরটা কখনোই বাড়ে না। সার্চ ইঞ্জিনটা বলছে যে আমি আপনাকে এত পয়েন্ট দিচ্ছি আউট অফ 100, তার মানে আমি যদি কাজ করি এখনও কি 11% এরিয়া আছে যেখানে কাজ করার স্কোপ আছে তালহা ট্রেনিং নিয়ে, যে ওই জায়গাগুলোতে যদি আমি কাজ করি আমার সার্চ ইঞ্জিন আমার সাইটটাকে এত মার্কিং করবে। অবভিয়াসলি সার্চ ইঞ্জিনের স্কোর ওই টপ র্যাঙ্কিংয়েও ইফেক্ট করে। আবার কখনো কখনো এসইও স্কোরটাকে ওভারলুক করে লিঙ্ক পপুলারিটি বা যে সাইটটা পপুলার অনেক বেশি ভিজিটর আসে সেটাকে ফোকাস করা হয় বেশি। তো সার্চ ইঞ্জিন ডিপেন্ড করে কোন কিওয়ার্ড বেসিস ডিপেন্ড করে যে কাকে সে শুরুতে নিয়ে আসবে, এটাকে বলা হয় র্যাঙ্কিং ফ্যাক্টরস। তো আমরা র্যাঙ্কিং ফ্যাক্টর সম্পর্কেও জানবো। সো আমরা আরেকটা জিনিস শিখলাম যে কোথা থেকে সাইট দেখতে হয় এবং তার হুস লুকআপ পাওয়া যায়, কোন নেম সার্ভারে আছে, কার এই ডোমেনটা, কত পার্সেন্ট এসইও স্কোর, সব কিছুই কিন্তু আমরা জানতে পারছি। তার মানে কোনো একটা সাইট সম্পর্কে যদি তার প্রাইভেসি সেটিংস না থাকে তাহলে কিন্তু সবই বের হয়ে আসছে। সো আপনারা এখন একটু জাস্ট অ্যালেক্সাটা একটু ঘাটাঘাটি করেন এবং ডোমেন টুলসে গিয়ে হুইজ থেকে কিছু ইনফরমেশন কিভাবে দেখতে হয় সেটা একটু দেখেন। আমি 10 মিনিটস পর দেখেন এখান থেকে যদি আমি সার্চ দেই bdjobs.com তার ইনফরমেশনগুলো দেখা যাবে। নেটওয়ার্ক সলিউশনস লিমিটেড, এটা ক্রিয়েট হয়েছে 31শে জানুয়ারি, এটা ক্রিয়েট হয়েছে 2000-এ, 31শে জানুয়ারি 2000, ঠিক আছে। এটা ইউএস বেসড, 9 years সার্ভার, এসইও স্কোর 86%। এসইও স্কোর হচ্ছে 86%। এর কোনো ইনফরমেশন যদি আপনি দেখতে চান, এর কিন্তু প্রাইভেসি সেটিংসটা দেয়া নেই, সব দেখা যাচ্ছে, তার ফোন নাম্বার থেকে শুরু করে তার নাম্বার, ঢাকা, সব কিছু, হ্যাঁ, রেজিস্টার্ড ইমেল pdcrom@yahoo.com এর মাধ্যমে এটা রেজিস্টার করা, এবং মোবাইল নাম্বার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ডোমেইন নেম সার্ভার এভরিথিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার নর্মাল ভিউ এরকম, রাইট, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। সো আমি যখনই কোনো একটা সাইটের কাজ করা শুরু করব বা কাজ নিয়ে কথাবার্তা শুরু হবে, ঠিক তখনই কয়েকটা বিষয় আমাদের চট করে দেখে নিতে হবে ওই সাইট সম্পর্কে, রাইট। সো ক্লায়েন্ট আপনাকে বললো যে সাইটটাকে অপটিমাইজ করতে হবে, তার সাথে আপনি কনভারসেশনে যাবেন হয়তো 2 ঘন্টা পর অথবা 2 দিন পর, হয়তো আপনি কোনো একটা সাইটের অপটিমাইজেশনের জন্য বিড করেছে, ওই সাইটটা দেওয়া আছে, আপনি বিড করেছেন, যদি আপনার ইন্টারভিউ কল হয়, ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার বেশ কিছু বিষয় দেখে নিতে হবে, প্রিপারেশন নিতে হবে ওই ইন্টারভিউয়ের জন্য। ফার্স্টেই চলে আসতে হবে এই হুস লুকআপে। ক্লায়েন্টরা ম্যাক্সিমামই এই বিষয়গুলো সম্পর্কে জানে না, আপনি যখন তার সাইট সম্পর্কে এই ইনফরমেশনগুলো তাকে দেওয়া শুরু করবেন সে আশ্চর্য হবে এবং সে ইন্টারেস্ট ফিল করবে, এবং সাথে সাথে সে এটাও জানবে যে সে হয়তো এই পার্টিকুলার ডোমেইন বা টপিক সম্পর্কে এক্সপেরিয়েন্স, এই কারণেই সে আমাকে ইনফরমেশনগুলো এত দ্রুত দিতে পারছে, রাইট। এখানে একটা বিষয় আছে, একটা জিনিস খেয়াল করেন, একটা সাইটের যে ইমেজগুলো থাকে তার উপর বেস করে এসইও স্কোরটা ম্যাসিভ
ডিফারেন্স হয়। এই সাইটটাতে ইমেজ আছে 210টা, রাইট? এর মধ্যে অল ইমেজ মিসিং, মানে ইমেজের নাম মিসিং আছে 57। যদি হয়তো এটা কাভার করা যেত তাহলে হয়তো এটা 90% হয়ে যেত এসি স্কোর। আমি তার সাইট সম্পর্কে বলতে পারি যে, আমি যদি আমার সাইটটা বলি, talhatraining.com, লুকআপে গিয়ে যেটা দেখা যাচ্ছে, ইমেজ আছে 9টা, অল্ট মিসিং কত? 0। ওইটা দেখেই নেওয়া হয়েছে। আমরা জানি যে অল্ট মিসিং থাকলে কি হয়, এসি স্কোর কমে যায়। সো সাইটটাকে অপটিমাইজ করার জন্য এই এররটাকে আগেই ফিক্স করা হয়েছে। বাট যারা সাইটটাকে আগে থেকে অপটিমাইজ করে নাই তারা কিন্তু বিষয়টা জানেই না। তো আমি তাকে যদি বলে দেই যে আপনার ইমেজ আছে, ইমেজে ইনফরমেশন মিসিং আছে, এতগুলো ইনফরমেশন মিসিং আছে, আপনার সাইটে এতগুলো লিঙ্ক আছে, আপনার সাইটের স্কোর এত %, সেক্ষেত্রে সে কিন্তু বেশ ইন্টারেস্ট ফিল করবে এবং আপনার সঙ্গে কাজ করতে আগ্রহী হবে। বুঝা যাচ্ছে? তো শুরুতেই তাকে কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে যে আপনার সাইটের এই অবস্থা, যেটা নিয়ে আমি এখন কাজ করতে চাচ্ছি। কাজ পাওয়াটা কিন্তু কঠিন, বাট ইন্টারভিউ, হ্যাঁ, ইন্টারভিউটা আপনাকে একটু ট্র্যাকফুলি হ্যান্ডেল করতে হবে। তাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হবে, প্রয়োজনে 2-3 ঘন্টা ওর পেছনে ব্যয় করতে হবে, ফ্রিতে খাটতে হবে। এবং ইনফরমেশন কালেক্ট করে ইনফরমেশনগুলো যখন আপনি কাস্টমারকে দেবেন, অন্যান্য যারা মানে অন্যান্য কম্পিটিটর যারা আপনার আছে, তারা যদি এই পার্টিকুলার ইনফরমেশনগুলো তাকে দিতে না পারে, আপনাকেই সে সিলেক্ট করবে। বোঝা যাচ্ছে? বাট যারা টেকনিক্সগুলো জানে জব ওন করার, তারা কিন্তু এই বিষয়গুলো স্টাডি করে বা এই পার্টিকুলার টপিকগুলো বা টেকনিক্সগুলো জানে যে কীভাবে একটা কাজ ধরতে হয়। বাট এখনকার দিনে আমরা যেভাবে সাজেস্ট করি যে কিছু কাজ করে দেওয়া বলতে, যে লাইক আমি যদি কোনো একটা সাইটের কাজ আমার কাছে আসে, লাইক আপনি যদি বলেন যে কোনো একটা সাইট আমার কাছে আসলো কাজ এসইওতে অপটিমাইজ করার জন্য, যদি বলি পোর্টফোলিও সাইট দিয়ে সার্চ দিয়েছি, awards.com ওয়েবসাইট, পোর্টফোলিও, বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট। This portfolio site for your inspiration. দেখেন, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি, তো ইনফরমেশনটা এটা ফুলি জাভাস্ক্রিপ্ট যে করি বেসড ওয়েবসাইট, ওয়ান অফ দ্য বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট। ডিজাইন সেন্স থেকে অনেকে বলেছে যে এই সাইটটা অনেক সুন্দর, বাট এই সাইটটাকে আপনাকে বললো যে অপটিমাইজ করতে হবে। এই সাইটটা অপটিমাইজ করতে গেলে আপনাকে এই ক্লায়েন্টই বলেছে যে এটাকে অপটিমাইজ করতে হবে, পোর্টফোলিও সাইট দিয়ে সার্চ দিলে এই সাইটটা যেন সবার উপরে চলে আসে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে এই বারটা দেখতে পাচ্ছেন না, এরকম বার কি আপনাদের ব্রাউজারে আছে? একটু খেয়াল করেন তো, মজিলা ব্রাউজারে এই বারটা কি আছে? চেক করেন তো।
গুগল ক্রমে না, মজিলাতে দেখেন এই বারটা আছে কিনা, ওয়েব ডেভেলপার টুল অথবা টুলস থেকে এই যে ওয়েব ডেভেলপার এক্সটেনশন আছে, চেক করেন তো, যদি না থাকে অ্যাড করে নিতে হবে। হাবিব দেখেন তো নিচ দিয়ে অথবা টুলস এর মধ্যে ওয়েব ডেভেলপার টুলসটা আছে কিনা, সবগুলো তিনজনের মেশিনই চেক করেন। যদি না থাকে কিভাবে অ্যাড করা যায় সেটা দেখাবো এখন। ওয়েব ডেভেলপার টুলসটা লাগবে, ওয়েব ডেভেলপার এক্সটেনশন, ওয়েব ডেভেলপার এক্সটেনশনটা আছে কিনা। আচ্ছা সবাই তো হলে এখানে যান, টুলস, না জাস্ট ক্লিক করলেই হবে, টুলস এর মধ্যে অ্যাড অনে যান। দেখেন টুলস এর মধ্যে আপনারা টুলস থেকে সবাই অ্যাড অনে যান, আসছেন, অ্যাড অনে এসেছেন, এখানে সার্চ দেন ওয়েব ডেভেলপার, সার্চ দেন ওয়েব ডেভেলপার লিখে সার্চ দেন, এখানে দেখবেন যেন ওয়েব ডেভেলপার টুলস নামে একটা টুলস, এইটা আর কি, আমারটাতে আছে, এই জন্য আমারটাতে কিন্তু আসে নাই, এরকম একটা লিঙ্ক দেখবেন আপনি, এটা দেখাচ্ছি আমি, আপনাদের ফার্স্টে আসার কথা, এরকম একটা সাইন এসেছে, এই যে ওয়েব ডেভেলপার, হ্যাঁ, অ্যাড টু ফায়ারফক্স, সবাই অ্যাড টু ফায়ারফক্স করেন, যদি আসে অ্যাড টু ফায়ারফক্স করেন, দেন ইনস্টল করার অপশন আসছে, হ্যাঁ ইনস্টলে ক্লিক করেন, ডাউনলোড হয়ে ইনস্টল হবে, ইনস্টল হয়ে এর ব্রাউজারটা রিস্টার্ট হবে, রিস্টার্ট হলেই এই বারটা চলে আসবে, অথবা টুলস এর মধ্যে ওয়েব ডেভেলপারটা চলে আসবে, ওয়েব ডেভেলপার এক্সটেনশন। ইনস্টল হয়েছে? আসছে ওয়েব ডেভেলপার টুলস, তিনজনেরই আসছে, গুড।
আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন যে আমি যে সাইটটা নিয়ে কথা বলছি এটাকে আমাকে কাজ করতে বলছি, যে এটা অপটিমাইজ করতে হবে, সাইটটা নিয়ে আমাকে কাজ করতে হবে। বাট কাজ পাওয়ার আগেই কিছু কাজ থেকে যায়। আমি বলেছি যে ওইটা একটা হুস লুকআপ থেকে তার ইনফরমেশনগুলো নিয়ে নেওয়া। দ্বিতীয় কাজটা হচ্ছে যে সাইটটা ওপেন করে এখানে টুলস বলে একটা বিষয় দেখছেন না, একটু খেয়াল করেন ব্রাউজারে টুলস, টুলস থেকে যান ভ্যালিডেট HTML এ, ভ্যালিডেট HTML। এই সাইটগুলো তৈরি করা মানে আমাদের ফ্রন্ট এন্ডে যা আসছে সেটা হচ্ছে HTML আর CSS, নাম শুনেছেন না? আবার HTML এর নাম শুনেছেন? HTML CSS যেগুলো মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফ্রন্ট এন্ডে চলে আসে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে PHP, ঠিক আছে, জাভা বা C#, বাট সার্ভার ল্যাঙ্গুয়েজগুলো কখনো ক্লায়েন্ট এন্ডে আসে না। এই এন্ডটাকে বলছি ক্লায়েন্ট এন্ড। এখানে আসে কি HTML আর CSS, সাথে আছে কি জাভাস্ক্রিপ্ট। তো সার্চ ইঞ্জিনগুলো HTML কে পড়তে পারে। HTML যত বেশি ক্লিয়ার, কমপ্লিট, এরর ফ্রি, সার্চ ইঞ্জিন তাকে তত মার্কিং করে, তত বেশি ভালো সাইট বলা হয়, অপটিমাইজড বলা হয়ে থাকে। সো আমি চেক করছি যে তার সাইটে যে HTML-টা আছে সেটা কারেক্ট ওয়েতে লেখা কিনা, নাকি কোনো রং সিনট্যাক্স এখানে আছে বা ভুল আছে। ভুল থাকলে কতগুলো আছে, কোথায় আছে, সে বিষয়গুলো আমরা কিন্তু জানতে পারি। সো এখান থেকে যদি আমি বলি, টুলস থেকে বলি ভ্যালিডেট HTML, this document was successfully checked on XML HTML translation, no error, right? এই যে এই সাইনটা দেওয়ার অর্থ হচ্ছে যে এখানে কোনো এরর নেই, বোঝা যাচ্ছে? বাট আমি যদি ডিফারেন্ট আরেকটা ওয়েবসাইটে যাই, লাইক ফর এক্সাম্পল আমি জনপ্রিয় ওয়েবসাইটে গিয়েছি ইয়াহু, একেই চেক করে দেখি, তাই না? একেই চেক করে দেখি যে এর HTML এর এই পেজটা বিশাল, ঠিক আছে, হিউজ পেজ। সো এই পেজ অনেক HTML আছে, সেখানে এরর থাকার সম্ভাবনা অনেক বেশি। সো আমি যদি টুলস থেকে যাই, টুলস থেকে গিয়ে যদি বলি যে ভ্যালিডেট HTML, কিছুদিন আগেও এখানে প্রায় 200 এরর্স ছিল, চেঞ্জ এসেছে পেজটাতে। এখন দেখি কতগুলো এরর আছে। এরর সংখ্যা এবং এররের নাম্বার দিয়ে পেজ নাম্বার দিয়ে দিয়েছে, খেয়াল করেছেন কতগুলো এরর আছে? 305। কততম লাইনে কি এরর সেটাও সে উল্লেখ করে দিচ্ছে। সো আমি তাকে এতটা ডিটেল না বললেও অ্যাটলিস্ট যদি এরর সংখ্যা বলি বা লাইন নাম্বার দু একটা বলে দেয়, উল্লেখ করে দেয় তোমার এখানে HTML এরর আছে এতগুলো, এই কারণে তোমার SEO-তে অপটিমাইজ করাটা কঠিন হবে বা অপটিমাইজ করতে গেলে আমাকে এই ধরনের প্রবলেম ফেস করতে হবে, তো তাহলেও সে কিন্তু ইমপ্রেসড হবে এবং সাইটের যে ফ্লসগুলো আছে সেগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? সো আমি আজকে আপনাদের দুইটা তিনটা সাইট দিয়ে দিব, তিনজনকে তিনটা সাইট দিয়ে দিব, তার 4-5টা করে পেজ এভাবে ভ্যালিডেট করে কতগুলো এরর আছে, লাইন নাম্বার কি কি, ঠিক আছে, মানে কততম লাইনে এরর, ইউআরএলটা কি, হ্যাঁ, ডোমেইন নেম, ডোমেইন দ্যাট মিনস ইউআরএল আর লাইন নাম্বার দিয়ে আমরা কিন্তু একটা লিস্ট বানিয়ে নিয়ে আসতে পারি। ডক ফাইলে আমরা একটা টেবিল দিয়ে লিস্ট এভাবে বানিয়ে নিয়ে আসবো। আমি জাস্ট ফরম্যাটটা বলে দিই। যদি আমি এখানে একটা টেবিল ইনসার্ট করি, টেবিল ইনসার্ট করলাম, উপরে আমি ধরেন সাইটের নামটা লিখছি, কোনো একটা সাইট নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, কোনো একটা এক্সাম্পল সাইটের নাম বলেন আমাকে, আমাদের দেশেই
বিক্রয়.com না, বিক্রয় অ্যাড দিয়ে রেখেছে কিন্তু সে, হ্যাঁ, বিক্রয়.com অ্যাড দিয়ে রেখেছে, বিক্রয়.com এর ওয়েবসাইটে এসে। সো বিক্রয়.com এর পেজেস আছে, তাই না, কয়েকটা পেজ আছে, লগ ইন করেও পেজ দেখা যায়, বাংলাতেও দেখা যায়, ইংলিশেও দেখা যায়। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজেই যাব। প্রাইভেট বিজনেস, বিভিন্ন ধরনের পেজেস কিন্তু আছে, আমরা কিন্তু লিঙ্কগুলো নিব, অথবা ডিরেক্ট বিক্রয়.com-এই যাচ্ছি আমি। যদি বিক্রয়.com এর ওয়েবসাইট হয়, আমি যদি ইংলিশ ভার্সনে যাই, ইংলিশ ভার্সনে গিয়ে এই পেজটারই, এখান থেকে বেশ কিছু পেজ লিঙ্ক আপনি পাচ্ছেন, তাই না, এই যে ইলেকট্রনিক্স, প্রপার্টিজ, কার্স, জবস, বিভিন্ন ধরনের পেজ লিঙ্কস আমরা কিন্তু পাবো, সিটিগুলোও কিন্তু পেতে পারি। সো এই বিক্রয়.com থেকে আমি যদি বলি যে বিক্রয়.com, আমি ডকুমেন্টটা নিচ্ছি, বলছি বিক্রয়.com, URL লাইন নাম্বার, তো আমার দুইটা লিস্ট হলেই হবে। এইটা বলবো URLs আর লাইন নাম্বারস। দেখেন আমি কিভাবে যাচ্ছি, ইউআরএলসটা কি, আমি ফাইলটাকে আমি জাস্ট এটা ডামি বানাচ্ছি বিক্রয়.com এর জন্য। আমি ফার্স্ট ডোমেনের অ্যাড্রেসটা নিলাম, ডোমেন অ্যাড্রেস নিয়ে ইউআরএলটা এখানে বসালাম, বসানোর পর আমি বলছি যে লাইন নাম্বার কততম লাইন নাম্বারে কতগুলো এরর আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা সেল ক্রিয়েট করি, ইনসার্ট column, total errors। সো বিক্রয়.com এ গিয়ে আমি যদি টুলস থেকে HTML validate বলি, ভ্যালিডেশন চেক করছে, ভ্যালিডেশন এররও দিয়েছে বিক্রয়.com এর। কতগুলো এরর আছে? 25, এবং 25 এর কততম লাইনে এরর আছে সেটাও কিন্তু আমাকে বলে দিচ্ছে। এটা হচ্ছে লাইন নাম্বার 10, লাইন নাম্বার 10, কলাম নাম্বারও আমাকে কিন্তু বলে দিচ্ছে যে কোথায় কোথায় এরর আছে, হ্যাঁ, কোথায় কোথায় এরর আছে। আমার ফার্স্ট সবই আছে ফ্রম লাইন নাম্বার 10, সো লাইন নাম্বার 8, লাইন নাম্বার 8, কলাম নাম্বার এত, ঠিক আছে, সব কিন্তু আমাকে বলে দিচ্ছে। সো আমি যেটা করব সেটা হচ্ছে ইউআরএলটা বসিয়েছি, টোটাল এরর্স কত 25, তারপরে এখানে লাইন নাম্বারগুলো আমি দিয়ে দিব। ফর এক্সাম্পল লাইন নাম্বার 8 কলাম নাম্বার এত, কমা লাইন নাম্বার 8 কলাম নাম্বার এত। লাইক আমার যদি লাইন নাম্বারগুলো ডিফারেন্ট হয়, টোটাল ডিফারেন্ট লাইন নাম্বার আমি এখানে দিয়ে দিব। তাকে এরকম আর কি, তার সাইটটা যদি 20টা পেজের হয়, আমি 2-3টা পেজের স্ট্যাটিস্টিক্স তৈরি করে তাকে আমি বলে দেবো, দেখো তোমার সাইটের অবস্থা, তোমার এই লিঙ্কে এতগুলো এরর আছে, এই হচ্ছে তোমার লাইন বা কলাম নাম্বার। সো আপনারা
তিনজন তিনটা ডিফারেন্ট সাইট যাওয়ার আগে তিনজন তিনটা সাইট এখনই ডিফাইন করে নেন যে কে কোন সাইটটা নিয়ে কাজ করবে, রাইট? আমাদের পপুলার কিছু সাইট আছে না, লাইক আপনি নিউজ পেপারের কথাই যদি আমি ধরি, যে তিনজন তিনটা নিউজ পেপার নিলেন, একজন প্রথম আলো, একজন কি পপুলার নিউজ পেপারগুলোর মধ্যে আছে মানব জমিন, হ্যাঁ, ডেইলি স্টার, প্রথম আলো, মানব জমিন। আপনি মানব জমিন নিয়ে কাজ করবেন, আপনি প্রথম আলো নিয়ে, আপনি ডেইলি স্টার নিয়ে কাজ করবেন। সো তিনজন মিনিমাম 10টা লিঙ্ক নিয়ে কাজ করবেন। 10টা লিঙ্কের কতগুলো এরর আছে এবং কতগুলো কোন কোন লাইনে এরর আছে, 10টা ডিফারেন্ট লিঙ্ক, কতগুলো এরর আছে এবং কোন কোন লাইনে এরর আছে সেই লাইন নাম্বারগুলো আমাকে দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, এটা তৈরি করে ইমেল করে দেবেন, ইমেল করে তারপরে নিয়ে আসবেন। নিজের অ্যাকাউন্টেই ড্রাফট করে রাখবেন অথবা রেখে, এখানে যেহেতু পেন ড্রাইভ অ্যাক্সেস নেই, ওই ইমেলগুলো আমাকে পাঠিয়ে দেবেন, আমি ইমেল নাম্বারটা দিয়ে দিচ্ছি, অথবা আপনার ইমেলেই নিয়ে আমাকে শো করবেন নেক্সট ক্লাসে, রাইট? সো ফার্স্ট কি, প্রথমে ওই হিস্ট্রিটা, আমরা অ্যাকচুয়ালি সাইট হিস্ট্রিটা নিব। ফার্স্টে কি করব, প্রথমে আমি সাইটে যখন দিব তখন তাকে বলে দিব যে এখানে টোটাল লিঙ্ক আছে কতগুলো ইমেজের অল্প মিসিং আছে, এসইও স্কোর কত, আর ইনবাউন্ড লিঙ্ক কতগুলো আছে, মানে টোটাল লিঙ্ক কতগুলো আছে। ঠিক আছে, ওই যে হুস লুকআপ থেকে যেটা দেখাচ্ছিলাম, তার মানে ওই সাইটের এই ইনফরমেশনটা আমার জানা দরকার। ডোমেন টুলসে আমি হুস থেকে যেটা আমি আবারও দেখাই, ধরুন একটা ডক ফাইল আমি রেডি করে ফেলবো। ডক ফাইলে যে ইনফরমেশনগুলো থাকবে, এই ইনফরমেশনটা টার্ম আছে কতগুলো, ইমেজ আছে কতগুলো, এসইও স্কোর কত, টার্মস কত, ইমেজ কতগুলো, আর লিঙ্ক কতগুলো আছে। লিঙ্ক থাকলে ইন্টারনাল কতগুলো আছে আর আউটবাউন্ড কতগুলো আছে। ইন্টারনাল বলতে নিজেদের মধ্যেই, সাইটের মধ্যেই, আর আউটবাউন্ড হচ্ছে ওই সাইট থেকে ভিন্ন সাইটে চলে গেছে। বুঝতে পেরেছি? এই সাইট থেকে, আপনার সাইট থেকে কতগুলো লিঙ্ক বাইরে চলে গেছে আর কতগুলো লিঙ্ক আপনার সাইটে আছে। তার মানে এই চারটে ইনফরমেশন আমার ওই ইয়েতে থাকবে। তাহলে আমার ডক ফাইলটা এভাবে রেডি হবে, বিক্রয়.com এর টেবিলের ওপরে এটাকে বসিয়ে দিব, ঠিক? হ্যাঁ, আর এটা হচ্ছে এরর রিপোর্ট, এটা বেসিক ইনফরমেশন, আর এরপরে এরর রিপোর্ট। সো নাম বলবো, ইউআরএল দিব, তার লাইন নাম্বার দিব, তার কি লাইনে এরর আছে, লাইক লাইন নাম্বার 8, লাইন নাম্বার 10, লাইন নাম্বার 20, লাইন নাম্বার 30, এভাবে আমি এররের লাইন, অথবা একই লাইনে যদি এরর থাকে কোন কোন কলামে এরর আছে, একই লাইনে কি কলামে এরর আছে সেগুলো কিন্তু আমি লিখে ফেলবো। আমি বোঝাতে পেরেছি? গুড। সো এই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে, এই ডকুমেন্টেশনটা আমরা করে ফেলবো। তাহলে এই রিপোর্টটা আমরা যদি জেনারেট করে ফেলতে পারি তাহলে আমি কিন্তু বেনিফিটেড হবো। কাজ পাই না পাই এটা বড় কথা না, বাট কাজ পাওয়ার আগে আমি যদি ইনফরমেশনগুলো তাকে দেখাতে পারি বা বোঝাতে পারি তাহলে ওই কাজটা আমি পেতেও পারি। আর যদি আমি আর আমি যদি কাজ পেয়েই যাই সেক্ষেত্রে আমারও কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে, কারণ ওই সাইট সম্পর্কে অনেক ইনফরমেশন এখন আমার কাছে চলে আসছে। বিষয়টা বোঝা যাচ্ছে? তো আমি যে বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আলোচনা করলাম, এটা অ্যাকচুয়ালি ভেরি বেসিক, এবং সার্চ ইঞ্জিনের স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন কেন, হ্যাঁ, কি সার্চ ইঞ্জিন আছে, মার্কেটিং কেন সার্চ ইঞ্জিনে হবে, সে বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছে। আর এরর রিপোর্ট করার জন্য বা একটা বেসিক লেভেলের ডকুমেন্টেশন তৈরি করার জন্য যে টেকনিক্সগুলো আছে, কয়েকটা সাইট সম্পর্কে কথা বলেছি, এটা নিয়েও কথা হয়েছে। সো আমরা এই বিষয়গুলো একটু স্টাডি করব সবাই, ঠিক আছে? শুরু থেকে স্টাডি করব, এবং এটা স্টাডি করে ভিডিওটা আরেকবার একটু রিপিট করব, কথাগুলো বোঝার চেষ্টা করব। যদি কোনো কোশ্চেন থাকে নোট করে নিয়ে আসবেন, যাতে নেক্সট ক্লাসে ডিসকাস করা সম্ভব হয়। ওকে, সো আমি ভিডিও রেকর্ডটা হাবিবকে দিয়ে দিচ্ছি, হাবিবের কাছ থেকে পেন ড্রাইভ দিয়ে সেটা কালেক্ট করেন। ডকুমেন্টেশনটা এই ভিডিও ফোল্ডারের মধ্যে দিয়ে দেবেন। দ্যাট মিনস যে পিডিএফটা আছে, পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ওই পিডিএফটা পড়াশোনা করতে হবে। ওই ফাইলটা ইমেল করে দেবেন, আর নিয়েও আসবেন, আপনি ইমেলটা নিয়ে আসবেন, ভিডিওটা দেখবেন,
ক্লাসটা নেক্সট শুক্রবার 3টার সময়।